আলহামদুলিল্লাহ। আপনারা এই যে একজন এখনও ভিডিওটা অফ করেন নাই, কাইন্ডলি উনি অফ করে দেন। ঠিক আছে, তো আজকে আমরা মূলত কথা বলবো বানানের নিয়ম নিয়ে। সেক্ষেত্রে বানানের নিয়মগুলোর মধ্যে নতবিধান, সত্যবিধান পড়ে, আর বাংলা একাডেমির অতি পরিচিত কিছু বানান আছে যেগুলো না হইলেই নয় একবারে, সেরকম কিছু নিয়ম। তো ওই বাংলা একাডেমির কিছু বানানের নিয়ম যেটি হয়তো আপনাদের কাছে নাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দেব, আপনারা দেখে নিয়ে না। অত্যন্ত প্রয়োজনীয়, বেশি না, 10-15টা নিয়মের মতো আছে, সেগুলো একটু দেখে নিন কাইন্ডলি। আর ধরেন আছে কি বলে নতবিধান, সত্যবিধান, যেটা আজকের পড়াশোনার মধ্যে আসে আর কি, সেটা। তো নতবিধান, সত্যবিধান এটা সবাই জানে যে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর সঠিক ব্যবহারের নামই হচ্ছে নতবিধান, আর মূর্ধন্য ষ এর ব্যবহারকে বলে সত্যবিধান। এটা আপনি আনুষ্ঠানিকভাবে বলতে পারেন যে যে বিধি বা নিয়মে মাধ্যমে মূর্ধন্য ণ এবং মূর্ধন্য ষ এর ব্যবহার নিয়ন্ত্রিত হয় সেগুলোকে বলে নতবিধান বা সত্যবিধান। এখন এই দিক থেকে একটু মনে রাখতে হবে এই নিয়মগুলো পড়ানোর সময় বা পড়ানোর ক্ষেত্রে প্রথমেই, যে নতবিধান, সত্যবিধানগুলো শুধুমাত্র তৎসম শব্দের বেলায় কার্যকর হয়, বাকি ক্ষেত্রে না। বাকি ক্ষেত্রে দন্তন্য, দন্তসম এই সমস্ত হয়। তার মানে কি, যে মূর্ধন্য ণ আর মূর্ধন্য ষ যে শব্দে আছে শব্দটা তৎসম শব্দ হতেই হবে, নাহলে হবে না কিন্তু। তো এখন নতবিধানের নিয়মগুলো নিয়ে দেখি আসে কথা বলি। তো বাংলা ভাষায় দুইটা, মূর্ধন্য ণ এবং দন্তন্য ণ। মূর্ধন্য ণ ব্যবহারের যে নিয়ম, এটার নামই হচ্ছে নতবিধান। তো একটু মনে রাখতে হবে শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে। তার মানে গুছাইয়া বলতে বলা যাইতে পারে যে তৎসম শব্দের বানানে মূর্ধন্য ণ এর সঠিক ব্যবহারকে বলে নতবিধান। প্রথম নিয়মটা, এটা সহজ, এটা আমি বোঝাবো না। ধরেন রি র ষ এর পর মূর্ধন্য ণ হয়, এটা সবাই জানে, আপনারাও জানেন আশা করি। তারপরে ঠিক পরের নিয়মটা, নতবিধানের ঠিক পরের নিয়মটা অনেক সময় আমাদের ভুল হয়। আমি নিয়মটা একটু বোর্ডে আপনাদের কোডে দেখাইতেছি। যেমন ধরেন রি র ষ এর পর স্বরধ্বনি, কবর্গ, পবর্গ, কিন্তু অনেক সময় অনেকে বুঝতে চায় না, ব্যাপারটা একটু সমস্যা থাকে। আপনারা বোর্ড খেয়াল করতেছেন কি? আশা করি বোর্ডে বুঝতে পারবেন। কলম খুশি তো, আরে আমার জানি কি আসে, তুমি একটা ধরো না কেন? ঠিক আছে, তা আমরা একটু জিনিসগুলো ভালো মতো দেখি আবার আরেকবার। যেমন ধরেন রি, তারপর র, তারপর স, এরপরে তো মূর্ধন্য ষ হয়, মূর্ধন্য ণ হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু দ্বিতীয় নিয়মটা যেটা ব্যবহার করাটা একটু কষ্টকর, রি র ষ এর পর যদি স্বরধ্বনি থাকে তাইলে তারপরেরটাও মূর্ধন্য ণ লিখতে হয়। উদাহরণ খেয়াল করেন, এখানে স্বাভাবিক দৃষ্টিতে কিন্তু দেখলে মনে হবে যে র এর পরেরটা মূর্ধন্য ণ। ব্যাপারটা কিন্তু একবারেই তা না। হরি, র এর পরে মূর্ধন্য ণ আছে, স্বরধ্বনি আছে, তারপরেরটা মূর্ধন্য ণ। তারপর আরেকটু দেখেন, এটা একটু রি র ষ এর পর এমনিতেই মূর্ধন্য ণ, রি র ষ এর পর যদি স্বরধ্বনি থাকে তাহলে তারপরেরটাও মূর্ধন্য ণ। উদাহরণ হচ্ছে হরিণ। রি র ষ এর পর স্বরধ্বনি থাকুক চাই না থাকুক, ক অথবা প বর্গের কোনো একটা থাকলে মূর্ধন্য ষ হয়, মূর্ধন্য ণ হয়, সরি। উদাহরণ খেয়াল করেন, এখন একটু দেখেন কৃপণ, এই যে রি র ষ এর পর রি এর পরেরটা পবর্গ পেয়ে গেছি, এখন মূর্ধন্য ণ হবে, অর্থাৎ কৃপণ বানানে মূর্ধন্য ণ। কিন্তু এখানে যদি কৃপানো হয়, স্বরধ্বনিও আসে, তাহলে তারপরেরটাও মূর্ধন্য ণ, কারণ এই যে স্বরধ্বনি আসার কথা বলা আছে, স্বরধ্বনি আসতেই পারে। সুতরাং রি র ষ এর পর স্বরধ্বনি, মানে নিয়মটা যদি এভাবে মনে করি আমরা, রি র ষ এর পর স্বরধ্বনি,
কবর্গ পবর্গ এর যে কোনো একটা থাকলেই পরের নটাকে মূর্ধন্য ণ হিসাবে লিখতে হয়। অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন তৎসম শব্দে হয়, অন্য কোথাও নয়। তারপর আরেকটু আছে ঋস্বর পর স্বরধ্বনি কবর্গ পবর্গ অন্তস্থ জ অন্তস্থ ব হ অনুসার থাকলে পরের নটা মূর্ধন্য ণ লিখতে হয়। এই হলো একটা নিয়ম, এটা মুখস্থ করে নেবেন। প্রয়োগ দেখেন এখন। এই হলো র, তারপর স্বরধ্বনি, ঋস্বর পর স্বরধ্বনি। এখন যদি আমি রণ লিখতাম তাহলে কিন্তু রয়ের পরে মূর্ধন্য ণ হয়ে যেত প্রথম নিয়মে, যেটা সহজ দেখে আমরা এড়িয়ে গেলাম। তারপর রয়ের পরে স্বরধ্বনি, রয়ের পরে স্বরধ্বনি রা আইসা গেছে। এখন পবর্গ আসছে, দেখুন ম, এই যে পবর্গ আসার কথা বলা হয়েছে, আবার স্বরধ্বনি, আবার অন্তস্থ অ, এই যে অন্তস্থ তার বলার কথা আছে, পরেরটা মূর্ধন্য ণ লিখতে হবে। তো এই নিয়মটা প্রয়োগটা একটু আপনাদের খেয়াল করে করে করতে হবে, নাহলে কিন্তু ভুল হবে আশা করা যায়। এখন ধরেন এরকম পাশে ন্যায়পরায়ণ লিখব, এটাও দেখেন একই রকম। এই যে রয়ের পর স্বরধ্বনি অন্তস্থ পরেরটা মূর্ধন্য ণ লিখতে হইতেছে। এটা সহজ করে মনে রাখা যায় যে আয়ন শব্দের ন সাধারণত মূর্ধন্য ণ হয়। তাহলে এটা উত্তরায়ণ, পরায়ণ, রামায়ণ এই সমস্ত ক্ষেত্রে মূর্ধন্য ণ আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। একটা ছোট্ট জিনিস এক্ষেত্রে আরেকটু এখন আবার স্মরণ করায় দিই। এই রসায়ন বানানে ভুলেও মূর্ধন্য ণ দিবেন না, কারণ দেখেন এই যে মাঝখানে যে শটা এসে গেছে দন্ত স, এই নিয়মের কোথাও ওই দন্ত স আসার কথা বলা নাই। সুতরাং রসায়ন বানানে দন্ত ণ লিখতে হবে। তাহলে এই নিয়মটা একটু নত্যবিধানের সময় একটু ঝামেলার, তো আশা করি নিয়মটা আপনারা একটু এই ঝামেলার অংশটুকু দেখে নিন। এরপর পরেরটুকু ট বর্গে মূর্ধন্য ণ, ঠিক আছে। ট বর্গে মূর্ধন্য ণ মানে হচ্ছে ট বর্গ তো বুঝেনি নিশ্চয়ই, ট ঠ ড ঢ মূর্ধন্য ণ। এখন যখন যুক্ত ব্যঞ্জন করতে যাবেন ট বর্গ পাবেন, তখন মূর্ধন্য ণ লিখতে হবে। আমি একটু কয়েকটা প্রয়োগ দেখায় দিই। পয়লায় ভুলটা দিছি। এবার একটু ভেঙে ভেঙে লাগলাম আপনাদের বোঝার জন্য, যে কণ্ঠকে দেখেন ট এর সাথে যুক্ত হচ্ছে, এটা এই ট বর্গের মূর্ধন্য ণ হবে। আবার লুণ্ঠনে ঠ এর সাথে যুক্ত হচ্ছে, এটাও মূর্ধন্য ণ হবে, কারণ এটা ট বর্গ। তো এরকম ঘণ্টা ওটা ট বর্গের সাথে যুক্ত হচ্ছে, তাই মূর্ধন্য ণ। আবার যদি ত বর্গ হয় এরকম, তাহলে হবে দন্ত ণ। যেমন ভেঙে লিখি বোঝার জন্য, এরকম এই যে ত এর সাথে তাই দন্ত ণ, থ এর সাথে তাই দন্ত ণ। এই যে এই বানানটা বিশেষ করে ক্রন্দন, এটা অনেকেই ভুল করে মূর্ধন্য ণ দিয়েই ফেলেন, কিন্তু দেখেন এখানে যুক্ত ব্যঞ্জন হচ্ছে ত বর্গের সাথে, তাই এটা দন্ত ণ হবে। তাহলে এটা মনে রাখা ভালো যে ট বর্গে মূর্ধন্য ণ, ত বর্গে দন্ত ণ। তাইলে নত্যবিধানের অনেকগুলো নিয়মই হয়ে আসে। তো মূলত নত্যবিধানের নিয়ম এই তিনটাই। তো এখন এতক্ষণ শিখলেন হয় কোথায়, হয় না কোথায়, ওটাও কিন্তু জরুরি। যেমন প্রথমে শিখলাম হলো ত বর্গে হয় না, ওইখানে হয় দন্ত ণ। যদি অতৎসম শব্দ হয় তাইলে হয় না। যেমন ধরেন
ক্রিকেট খেলার রান, এটা রয়ের পরে মূর্ধন্য ণ হওয়ার কথা ছিল। এই যে আগে নিয়মটা শিখলেন, রয়ের পরে স্বরধ্বনি, তারপর এটা মূর্ধন্য ণ, কিন্তু এটা ইংরেজি শব্দ, তাই এটা হবে না। হ্যাঁ, এখন দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা, ধন্যবাদ। তারপর যদি ক্রিয়াপদ হয়, যেমন এরকম, এখানে যত নিয়মের মধ্যেই পড়ুক না কেন, ক্রিয়াপদ বা ক্রিয়াবাচক শব্দ যদি হয়, তাহলে সেখানে কোনোভাবেই মূর্ধন্য ণ হয় না। যেমন করেন, মারেন, ধরেন, ছাড়েন, দর্শন, গমন, ভোজন, এগুলো যে নিয়মেই পড়ুক না কেন, ক্রিয়া বা ক্রিয়াবাচক পদে কখনোই মূর্ধন্য ণ দেবেন না। তারপর হলো, যদি কখনো কি বলে এটাকে, যে বিদেশি শব্দ হয় বা অতৎসম শব্দ বলে যেগুলোকে এক কথায়, সেখানেও মূর্ধন্য ণ হবে না। তারপর যদি কী বলে মিশ্র শব্দ হয়, তাহলেও মূর্ধন্য ণ হবে না। তারপরে মূর্ধন্য ণ শুধুমাত্র তৎসম শব্দের ক্ষেত্রে হয়। এগুলো তো সোজা, বাকিটা আপনারা ধরে নিয়েন, আজকে এত যাচ্ছে না ডিটেলে। শুধু যে নিয়মটা প্রথমে লিখছিলাম যে ঋরস্বয়ের পর স্বরধ্বনি, কবর্গ পবর্গ, এটা মাথায় রাখেন, তাহলে এই ঝামেলাটা আর হবে না আশা করতেছি। ঠিক আছে? তো এখন একটু শক্ত বিধানের নিয়মগুলো দেখেন। যথারীতি রি, র, এরপর মূর্ধন্য ষ। রি, এটা আবার একটু খেয়াল রাখেন, আগের ক্লাসটায় বলে দিতে ভুলে গেছি যে রি কোনো কোনো সময় রিকার বা রিফলা হয়ে আসে, আবার র, রে, ফলা এগুলো হয়ে আসতে পারে, এবং রিরস্বয়ের পরেরটা মূর্ধন্য ষ হয়। আচ্ছা, এই বর্ণ তিনটাকে একত্রে বলে নত্ব প্রভাবক বর্ণ। অর্থাৎ ঋ-স যদি পান আপনি, তাহলে মাথার মধ্যে একটা ঘন্টা বাজায় দিবেন যে এখানে নত্যবিধান সত্যবিধানের একটা ফ্যাকরা আছে। ঠিক আছে? এই জন্য ঋ-স-এর পর মূর্ধন্য ণ হয়, যেখানে ঋ-স হয় সেখানে মূর্ধন্য স হয়, মূর্ধন্য ণ হয়, দুইটাই হয়। আচ্ছা, তাহলে প্রথম নিয়ম যে এরপরে যেমন ধরেন ঋষি, তারপর তৃষা, এই সমস্ত বানানে রি বা রয়ের পরে মূর্ধন্য স হয়েছে। এরকমভাবে আরেকটা ধরতে পারেন, যেমন ধরেন বর্ষা, ওটা ওরা রেফের পরে একটা মূর্ধন্য স হয়েছে। তাহলে এটারও সবচেয়ে সোজাটা। ঠিক আছে? এরপরে এর একটা ভেজাইল্লা নিয়ম আছে, ওইটাও জাস্ট ব্যবহারে অনেক সময় সমস্যা হয়। যেমন ধরেন, নিয়মটা আমি সহজ করে বলি, নিয়মটা এরকম যে অ ভিন্ন অন্য স্বর এবং ক ও রয়ের পর প্রত্যয় স থাকলে মূর্ধন্য স হয়। তো এগুলো ওই যে প্রয়োগটা অনেক সময় সমস্যা, নিয়মটা তো সহজেই মুখস্থ করা যায়। তো দেন এটা একটু এইভাবে সহজ করে নেন আপনারা, যেখানে অ এবং আ আসে সেখানে দেওয়া লাগে দন্ত স, আর বাকি ক্ষেত্রে মূর্ধন্য স। উদাহরণ, একটু ভেঙে রাখলাম বোঝার জন্য, যে পুরস্কার উচ্চারণ করলে দেখবেন পুরো অ চলে আসছে, যেহেতু অ এবং আ থাকলে দ্বন্দ্ব স হয়, তাই এলো পুরস্কার বানানোর দন্ত স। আবার পরিষ্কারে দেখেন পরি, এই যে ই উ এগুলো চলে আসছে, এই জন্য ওইটাকে মূর্ধন্য স লিখতে হয়েছে। এই জন্য পুরস্কারে একটা, পরিষ্কারে একটা। তো এগুলো একটু খেয়াল করতে হবে। হ্যালো, সাউন্ডটা ভালোভাবে, হ্যাঁ সাউন্ড ভালোভাবে আসছে না, আপনি বোর্ডে ঘুরে যাওয়ার পরে সাউন্ডগুলো আবার ডাউন হয়ে যাচ্ছে, একটু শুনতে সমস্যা হচ্ছে। আচ্ছা আপনার কাছাকাছি কোনটা রাখলে সাউন্ডটা ভালো আসে। আচ্ছা, একটু পরে চেষ্টা করবো সুন্দর করে। তো তাহলে যেমন এই একটা নিয়ম, এই নিয়মটা অনেক সময় বুঝতে সমস্যা হয়। আপনারা যদি এই একটা ছোট্ট জিনিস বুঝে থাকেন তাহলে কিন্তু হয়ে যাবে। তো ভবিষ্যৎ বানানেও কিন্তু ওই একই কারণে এই মূর্ধন্য স লেখা লাগে। ঠিক আছে? তাহলে আপাতত এটা সহজ করে যে অ আ অ আ ছাড়া অন্য স্বর,
এবং ক র এর পর প্রত্যয় স থাকলে মূর্ধন্য স হয়। এখন ওই ওই অত প্যাসে যাচ্ছি না, এটাকে আমরা সহজ করে নেব। অ এবং আ থাকলে দন্ত স, বাকি ক্ষেত্রে মূর্ধন্য স। এরপর আরেকটা জিনিস থাকে, এটা ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পর মূর্ধন্য স হয়। কতগুলো ধাতুতে? তো 8টা ধাতুতে মূর্ধন্য স হয়। আমরা ওই ধাতুগুলো না চিনলেও চলবে। সদ, সঙজ, সনচ, এই সমস্ত 8টা ধাতুতে মূর্ধন্য স হয়। আমরা সহজ করে লিখে নেব ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়। এবার প্রয়োগটা দেখেন। ইকারান্ত উকারান্ত উপসর্গ, ই এবং উ দিয়ে শেষ হয় যে উপসর্গ, সেগুলো করে ইকারান্ত অথবা উকারান্ত উপসর্গ। কালকের ক্লাসে যেমনটা বলছি আমি, কেউ যদি খেয়াল রাখে যে ব্যাকরণের সংজ্ঞার এটার নাম এটা কেন, তাহলে অর্ধেক শেখা হয়। এখানেও কিন্তু দেখেন বলাই আছে পরিষ্কার, ইকারান্ত শব্দের অর্থ হচ্ছে ইকার অন্তেজার, অর্থাৎ যার শেষে ইকার আছে। আর উকারান্ত শব্দের অর্থ হচ্ছে যার শেষে উকার আছে। তাহলে ইকার আর উকার যদি শেষে থাকে, তাহলে পরেরটা মূর্ধন্য স মূর্ধন্য লিখতে হবে। এখন একটু উচ্চারণ করলে দেখবেন অনু, এটা উকারান্ত উপসর্গ, সু, এটা উকারান্ত উপসর্গ, এরপরে আমরা মূর্ধন্য স দেওয়া লাগবে। এখন অনুসঙ্গ বানানে এই কারণে মূর্ধন্য স আসে, সুসমতে এই কারণে মূর্ধন্য স দেওয়া লাগে, নিষেধেও এই কারণে মূর্ধন্য স দেওয়া লাগে। এই বানানগুলো একটু খেয়াল করে পাশাপাশি একটা জিনিস স্মরণ করায় দিই, এগুলো কিন্তু আবার ভুল করেন না। সঙ্গ বানানে কিন্তু মূর্ধন্য স না দন্ত স, সম বানানে কিন্তু অবশ্যই দন্ত স, কিন্তু যখনই সামনে উপসর্গ যোগ হয়ে যাচ্ছে তখন এগুলো কিন্তু মূর্ধন্য স হয়ে আসছে। এই যে উপরের জেলা পরিষদ নির্বাচন, ওইখানেও পরিষদের পরে কিন্তু ইকারান্ত উপসর্গের কারণে মূর্ধন্য স লেখা লাগে। তাহলে ইকারান্ত উকারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে মূর্ধন্য স হয়, এ হলো একটা নিয়ম। মোটামুটিভাবে সত্যবিধানের নিয়মও এই কয়টাই। এখন একটু ব্যতিক্রমগুলো শিখে আজকের মতো শেষ করব। ব্যতিক্রমগুলো একটা জিনিস সবসময় মনে রাখবেন, যেখানে নত্যবিধান হয় সেখানে সত্যবিধানও হয়, যেখানে নত্যবিধান হয় না সেখানে সত্যবিধানও হয় না। তো প্রথম কথা হলো, যদি বিদেশি শব্দ থাকে, যেমন স্টার, এই শব্দে কখনোই মূর্ধন্য স হবে না, দেবেন না। এখন যদিও এটা নিয়মের মধ্যে পড়ছে যে ট বর্গের সাথে মূর্ধন্য স হয়, ঠিক আছে, কিন্তু এটা ওই নিয়মের মধ্যে পড়ে না, এটা ইংরেজি শব্দ, ঠিক আছে। এরকম স্টেশন, এইটাও কখনোই লিখবেন না, কারণ ওটাও মূর্ধন্য স দেওয়া হয়, বিদেশি শব্দ। যদি কখনো সময় শব্দের শেষে স্বাদ এই উপসর্গটা পান, যেমন ধরেন অগ্নিস্বাদ, ভূমিস্বাদ, অকস্মাৎ, তাহলে সেক্ষেত্রে অবশ্যই দন্ত স হবে, মূর্ধন্য স হবে না। স্বাদ প্রত্যয়ে সবসময় মূর্ধন্য স, দন্ত স। তো তাইলে আবার যদি ক্রিয়াবাচক শব্দ হয়, ঠিক আছে, যেমন ধরেন করিস, এটা র এর পরে মূর্ধন্য স হওয়ার কথা ছিল। ওই একই কথা, ক্রিয়াবাচক বা যে কোনো ক্রিয়া শব্দে কখনোই মূর্ধন্য স কোনোটাই হয় না। আচ্ছা, এত গেল সহজ বিষয়। এরপর কিছু জিনিস আছে যেগুলো কোনো নিয়মের মধ্যে পড়ে না, কিন্তু দেদারসে মূর্ধন্য এবং মূর্ধন্য স দুইটাই লিখতে হয়। সেগুলোকে স্বভাবত বা স্বাভাবিক স বা ন বলে। যেমন ধরেন যেমন এই দুইটা বানান দেখেন, লবণ বানানে মূর্ধন্য হওয়ার কোনো কারণ নাই, এটাকে বলা হয় স্বভাবত ন। আবার ভাষা বানানে মূর্ধন্য স হওয়ার কোনো কারণ নাই, ওটাকে বলে স্বভাবত স। তাহলে স্বভাবত নয়ের উদাহরণ বাংলা ভাষায় স্বভাবত ন হয় ধরেন 35টা বা 40টার মতো শব্দ আছে, ওগুলো একটু খেয়াল রাখতে হবে।
আর স্বভাবত সহ আছে ওরকম ওই 35-40টার মতো শব্দ। এগুলো কোনো কোনো বইতে ছন্দ আকারে সাজায় দেয়, দেখবেন কোনো কোনো বইতে লেখা আছে চাণক্য, মাণিক্য, গণ, বাণিজ্য, লবণ, মন। এই যে শব্দ বলতেছি চাণক্য, মাণিক্য, গণ, এগুলো সবগুলোর মধ্যে মূর্ধন্য বা তারপরে থাকে হলো মূর্ধন্য স। এই তো এরপরে থাকে হলো বাংলা একাডেমির কিছু বানান। এই বাংলা একাডেমি প্রমিত কিছু বানানের নিয়ম আপনাদের অবশ্যই জানা থাকতে হবে, শেখা থাকতে হবে। আমি ধরেই নিচ্ছি এই নিয়মগুলো আপনারা পড়েন নাই। বাংলা একাডেমির নিয়মগুলো সাধারণত নত্যবিধান সত্যবিধান পর্যন্ত থাকে। আমরা যারা পড়াই এই লেভেলে তারা বাংলা একাডেমির নিয়ম নিয়ে ধারে না। তো সেক্ষেত্রে আমাদের এই গ্রুপে একটু পরেই পোস্ট করে দেওয়া হবে ওই বাংলা একাডেমির বানানের নিয়মগুলো। সেগুলো অতি অবশ্যই আপনারা দেখবেন, পড়বেন, জানুন এবং সবচেয়ে সহজ করে সবচেয়ে সহজ ভাষায়, না জানলেই নয় এরকম গোটা বিশেকের নিয়ম ওইখানে লেখা আছে। ওগুলো একটু দেখা, এটা যদি বোঝানোর দরকার হইতো তাহলে আমি বোঝাই দিতাম, এটা বোঝানোর কোনো দরকারই নাই। একবারে সহজ সরল ভাষায় লেখা আছে ওই সাধারণদের কথা চিন্তা করেই। তো আজকের মতো আমরা এখানে শেষ করতে যাচ্ছি, যেহেতু যে আলোচনার বিষয়টা ছোট, থিমটাও সহজ এজন্য। তো এখন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি বলেন, এখন আমরা সেটা নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ।